আজকের দিনটার কাজ আমি বলে দিচ্ছি। আজকে ব্লিডিং টাইম ক্লটিং টাইম তোমরা করবে, বুঝতে পেরেছো? এবং করবে খুব সহজ পরীক্ষা। যত দিন যাচ্ছে তত মানে আরও সিলেবাস সহজ হচ্ছে। আর তোমাদের দেখবে যে ডাব্লিউবিসি আরবিসি কাউন্ট থেকে ডাব্লিউবিসি কাউন্টটা সহজ, ডাব্লিউবিসি কাউন্ট থেকে আবার হিমোগ্লোবিন এস্টিমেশন সহজ, হিমোগ্লোবিন এস্টিমেশন থেকেও এটা আরও সহজ থেকে সহজতর দিকে আমরা এগুচ্ছি। হ্যাঁ, তারপরে কিন্তু এর ভিতরে যে মানে তোমার ব্যাকগ্রাউন্ড যে নলেজ, সেটা তোমাদের থিওরি বই থেকে পড়ে নিতে হবে। ব্লিডিং টাইম ক্লটিং মানে হচ্ছে কোনো একটা জায়গায় প্রিক করলে পরে, এমন কোনো লোক নেই যে কোনো প্রিক হয়নি। কম্পাসেও একটা প্রিক হয়, তার প্রিক হলে পরে তাহলে সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় কোনো কিছু চেষ্টা ছাড়াই সেই ব্লিডিং বন্ধ হয়ে যাচ্ছে। এটা প্রত্যেকের অভিজ্ঞতা আছে। দাড়ি কাটতে গেলে প্রায় কেটে যায়, এবং তারপরে দেখবে যে কোনো কিছু তুমি যদি টাচ নাও করো সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে কি, এটা একটা মানে, এবং সেক্ষেত্রে এই তার মানে এই ব্লিডিং টাইম দিয়ে এটা করা হয়, মেজার করা হয়। একটা স্মল উন্ড তৈরি করে স্পন্টেনিয়াস যে টাইমটার মধ্যে সেটা বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে ব্লিডিং টাইম। যাদের কোয়াগুলেশন ডিফেক্ট আছে এস্টাবলিশড, যেমন হিমোফিলিয়া, তাদের ক্ষেত্রেও দেখা যায় স্মল ইঞ্জুরি হলে পরে সেটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। ডিপ ইঞ্জুরি হলে তবে সে ব্লিডিং হতেই থাকে। হ্যাঁ, এই জন্য সার্জারি, বায়োপসি, ডেন্টাল এক্সট্রাকশন বা যে কোনো ব্যাপারে যখন যেতে হবে, যখন কোনো একটা ইনসিশন দিতে হবে, ব্লিডিং যেখানে সম্ভাবনা, সবসময় ব্লিডিং টাইম ক্লটিং টাইম দুটো আলাদা করে, দুটো ওরা চায়। রিপোর্ট না হলে পরে ওরা করবেই না। আর কোনো কোনো জায়গায় যেখানে গেলে ওরা নিজেরাই ব্যবস্থা করে, আপনি ঘরে যান, এই টেস্টটা আপনার করতেই হবে। ব্লিডিং টাইম এখানে আমাদের যেখানে আমরা করি সেটা হচ্ছে যে আমরা এটা ডিউক মেথডে আমরা এটা করা হয়। মানে আমাদের ইয়ার লোব অথবা ফিঙ্গার প্রিক করে একটু ডিপ প্রিক করতে হবে। প্রথমে এরকমভাবে নিলে পরে হবে না, তার মানে সেটাকে একটুখানি অ্যাসেপসিস করতে হবে, মানে স্পিরিট দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। তারপরে অ্যাবসলিউটলি যেন ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গেলে কোনো একটা ফিঙ্গারে, সুবিধামতো ফিঙ্গারে তুমি এটা প্রিক করবে, অথবা ইয়ার লোবও সেরকমভাবে ক্লিন করে তারপরে তুমি প্রিক করবে। প্রিকটা যেন ডিপ হওয়া দরকার, 3 মিলিমিটার মতো হওয়া দরকার, যাতে স্পন্টেনিয়াসলি ব্লাডটা বেরিয়ে আসে। চেপে চেপে বার করলে হবে না, স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে হয়ে যখন সেটা, এবং যখন করার সঙ্গে সঙ্গে টাইমটা তুমি নোট করবে। এবং স্টপ ওয়াচ যদি থাকে ভালো, না হলে তোমাদের মোবাইলে সমস্ত স্টপ ওয়াচ আছে, সেটা দিয়ে তুমি দেখবে, বা রিস্ট ওয়াচ দিয়েও তুমি দেখতে পারো। হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টে ওই স্টপ ওয়াচটা নেই, তারপরে পরে দরকার আনিয়ে নেওয়া হবে। তারপরে সেটা প্রথমে তুমি একটা টাচ করবে, হয়তো ওটা ওইগুলো করতে করতে তোমার 30 সেকেন্ড চলে গেল। 30 সেকেন্ড পরে তুমি টাচ করলে, আবার 30 সেকেন্ড বাদে, বা আবার 30 সেকেন্ড বাদে তুমি করলে, তুমি ইচ্ছে করলে 15 সেকেন্ড বাদেও নিতে পারতো। নিলে পরে এরকম এই ধার দিয়ে তুমি এরকম ফোটা 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 রক্ত তারপর দেখবে যে কমতে শুরু করেছে, এবং এটা দিয়ে যে চাপও দেবে না, স্পন্টেনিয়াসলি সেটা ড্রাই হয়ে যাবে। আবার 15 সেকেন্ড বা 30 সেকেন্ড বাদে আবার ধরবে সেখানে। এইভাবে করলে পরে দেখবে যে এর যে ডাইমেনশনটা আস্তে 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 শুরু হয়ে গিয়ে তারপরে সেটা আর আসছে না। তখন তারপরে যেই যতগুলো ড্রপ রয়েছে তাকে 30 সেকেন্ড দিয়ে গুণ করলে পরে সেটা হচ্ছে ব্লিডিং টাইম পাওয়া গেল। এখন এই ব্লিডিং টাইমটা স্পন্টেনিয়াস হচ্ছে, এটা হচ্ছে মূলত প্লেটলেট প্লাক ফর্মেশনের জন্য। একটা তোমাদের এগুলো তো থিওরি ক্লাস হয়ে গেছে, যে একটা জায়গায় যদি ব্লাড ভেসেল ইনজুরি হয়, ব্লিডিং হয়, তাহলে বডি নর্মাল হিমোস্ট্যাটিক মেকানিজম কি? হিমোস্ট্যাসিস মানে হচ্ছে সেজেশন অফ ব্লাড, স্পন্টেনিয়াস সেজেশন অফ ব্লাড। তাহলে সেটা কি কি উপায় হয়? একটা জায়গায় কেটে গেলে কিছুটা ডিপ উন্ড হলেও অনেক সময় স্পন্টেনিয়াসলি বন্ধ হয়ে যায়। তাহলে সেটা কী কী উপায় হয়, হিমোস্ট্যাসিস কী কী উপায় হয়? তোমাদের থিওরি ক্লাস হয়েছে না? এটা থিওরি ক্লাস তো হয়েছে। কোয়াগুলেশন এগুলো হয়েছে না? কোয়াগুলেশন এগুলো হয়নি, ক্লটিং এগুলো হয়নি। কিন্তু গতকাল যে ব্যাচ ছিল তারা তো বললো হয়েছে ক্লাসে, এবং তারা বললো যে পাথওয়ে আছে, ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়ে, কোয়াগুলেশন ফ্যাক্টর। হ্যাঁ, তাহলে তোমরা তো সমবেতভাবে সেসব ক্লাসে অনুপস্থিত ছিলে, বুঝতে পারছো? হ্যাঁ, ক্লাসে অনুপস্থিত থাকাটা হচ্ছে, এটা হচ্ছে তোমার হচ্ছে হিউম্যান এরার, আর অজ্ঞানতাটা হচ্ছে তোমার একদম আত্মিক বা ডিভাইন এরার, বুঝতে পেরেছো? এর জন্য সে কোনো ক্লাসে অনুপস্থিত থাকলে কোনো কিছু দোষ নেই। হ্যাঁ, আইনগতভাবে অসুবিধা আছে যে 80% উপস্থিত থাকা দরকার। হ্যাঁ, কিন্তু অন্য কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি তারপর সেটা পড়ে জেনে নেবে। হ্যাঁ, এর জন্য কাজে গতকাল যে ব্যাচটা এসেছিল তারা কিন্তু সেটা বলেছে যে হ্যাঁ আমাদের কোয়াগুলেশন হয়েছে বা ইয়ে হয়েছে। যাই হোক, তাহলে সংক্ষেপে আমি বলে দিচ্ছি, কোনো একটা ব্লাড ভেসেল যেই ড্যামেজড হলো, তারপরে প্রথমে হচ্ছে ভেসোকনস্ট্রিকশন।
ভেসোকনস্ট্রিকশন মানে হচ্ছে স্মল আর্টেরিওল, স্মল আর্টেরিওলের যে কনস্ট্রিকশন সেটাকে বলে ভেসোকনস্ট্রিকশন। মানে ব্লাড ভেসেলের সেই মাসেলগুলো রাউন্ডেড থাকে, তারা যদি কনস্ট্রিক্ট করে কি লুমেনটা আরও ন্যারো হয়ে যায়, একেবারে ক্লোজড হয়ে যায়, এবং যার ফলে সেখান থেকে ব্লিডিংটা হতে পারে না, হ্যাঁ হতে পারে না। আর অন্য মেথডে যেটা আছে সেটা ব্লাড প্রেশার কাফকে 40 মিলিমিটার মার্কারি প্রেশার তুলে তবে সেটা টেস্ট করা হয় ব্লিডিং টাইম। কাজে সেক্ষেত্রে দেখা যায় যে টাইমটা বেশি লাগে, কিন্তু সেই প্রেশারটাকে ওভারকাম করার মতন শক্তি বা সেই প্লাগটার হয়, এবং এটা প্লেটলেট প্লাগ ফর্মেশন হয়। প্রথমে হচ্ছে ভেসোকনস্ট্রিকশন, তারপরে হচ্ছে প্লেটলেট প্লাগ ফর্মেশন। ব্লাড ভেসেল ড্যামেজ মানে হচ্ছে সেখানে কিছু এক্সপোজার টু কোলাজেন বা এগুলো হচ্ছে, সেখানে প্রথমে হবে প্লেটলেট অ্যাডেশন, প্লেটলেটগুলো তার সঙ্গে গিয়ে লাগবে, তারপর হচ্ছে প্লেটলেটের অ্যাডেশন, তারপর প্লেটলেটের অ্যাক্টিভেশন হতে শুরু হবে। তাহলে অ্যাক্টিভেশন হলে পরে প্লেটলেটের শেপ পরিবর্তন হবে, নর্মালি যে ডিস্ক শেপের শেপ থাকে সেটা থেকে রাউন্ডেড এবং সুডোপোডিয়াল লাইক স্ট্রাকচার বেরোবে, এবং তার থেকে সিক্রিশন শুরু হবে, তারপর হবে প্লেটলেট এগ্রিগেশন, এবং সাইমালটেনিয়াসলি সেটা ক্লটিং প্রসেস শুরু হবে। হওয়ার পরে এর জন্য প্রথমে হবে হোয়াইট প্লাগ, তখনও বেশি ক্লটিং হয়নি, তারপরে ডেফিনিটিভ প্লাগ যখন হবে তখন সেখানে ওই ফিব্রিনগুলো ক্লটিং সেটা মিলে শুধু প্লেটলেট, কারণ অন্যান্য ব্লাড সেলগুলোকেও সেই জায়গাটাকে এনট্যাঙ্গেল করে রাখবে, এটা সেটা হচ্ছে ডেফিনিটিভ প্লাগ ফর্মেশন। এবং এর ফলে সেটা স্মল উন্ড হলে ব্লিডিং বন্ধ হয়ে যাবে, 2 to 6 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে, বুঝতে পেরেছ? হ্যাঁ, তারপরে আর হবে না। এই জন্য যদি স্মল উন্ড হয় তাহলে পরে যারা ক্লটিং ফ্যাক্টরের ডিফেক্ট আছে তাদের ক্ষেত্রেও সেটা হবে না। এটা হচ্ছে তোমার এটা তোমাদের ওই বইটা যদি বইটা আছে না এটা, হ্যাঁ এটা 42 পাতা বার করো, এটা দাও আমাকে, বইটা দাও, বইটা আনতে ভুলে গেছি, এটা দাও। 42 পাতা, 42 পাতাতে ব্লাড গ্রুপেরটা দেওয়া, সংক্ষেপে দেওয়া আছে, মানে বসো, থ্যাংক ইউ। এই যে হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা তুমি 2 to 6 মিনিটস ক্লটিং ব্লিডিং টাইম পাবে, তা আরটা হচ্ছে ক্লটিং টাইম। ক্লটিং টাইমটা তোমার এখানে এই যে গ্লাস ক্যাপিলারি মেথডে দুটো মেথডে করা যায়, লিয়েন হোয়াইট মেথডে টিউবের মধ্যে করা যায়, এবং সেটা সময় সাপেক্ষ, এবং সেটা এখানে হয় না, রুটিন কাজের জন্য ওই ক্যাপিলারি টিউবে সেটা করা যায়। এই যে ক্যাপিলারিটি, গ্লাস ক্যাপিলারি, রাইটস ক্যাপিলারি টিউব মেথড, এর সাহায্যে ক্লটিং টাইম করা যায়। তার মানে একজনে যদি ফিঙ্গার প্রিক করো তাহলে পরে একজন করবে কি, যে এখান থেকে এভাবে ব্লাডটার মধ্যে একটুখানি হরিজন্টাল থেকে নিচে এখানে টাচ করলে পরে ক্যাপিলারি অ্যাকশনে চলে যাবে। ক্যাপিলারি অ্যাকশন মানে সারফেস টেনশনের জন্য চলে আসে, হ্যাঁ চলে আসবে, এবং সেই সব যতটা সম্ভব যায় পুরোটা অবধি নেবে, নিয়ে তারপরে সেটা হাতের মধ্যে এভাবে সাবধানে রাখবে যাতে আর কি টেম্পারেচারটা পায়, তাহলে পরে ক্লটিং প্রসেসটা একটু ফেসিলিটেড হয়। তারপরে এবং সেখানে 30 সেকেন্ড পরে একজন মনে করো সেখান থেকে এভাবে টাচ করে যাচ্ছে 30 সেকেন্ড অন্তর, সে ব্লিডিং টাইমটা পাচ্ছে। আরেকজন যদি একজনের উপরই করতে চাও তারপর পিক করে, তারপর সেক্ষেত্রে 2 মিনিট পরে যেখানে ব্লাডটা যখন ফিল্ড আপ হয়ে গেল তখন কিছুটা করে ভাঙতে হবে, এবং 30 সেকেন্ড অন্তর বা কোনো বই বলে 15 সেকেন্ড অন্তর সুবিধা মতো ভেঙে তারপর দেখবে যে একটা ফিব্রিন এটা এরকমভাবে ঝুলছে, লুপ তৈরি হয়েছে, একটা ফিব্রিন একটা থ্রেড তৈরি হয়েছে, লুপ না বলে থ্রেড, ফিব্রিন থ্রেড তৈরি হয়েছে, মানে ভাঙা অংশটা এর থেকে ঝুলছে, তখন বুঝতে পারবে যে প্রসেসটা তোমার কমপ্লিট হয়েছে। এখন যেই মুহূর্তে ব্লিডিংটা শুরু হলো তখন তুমি স্টপওয়াচ যদি দেখে রাখো, আর যেই মুহূর্তে এটা একটা ফিব্রিন থ্রেড তৈরি হলো তখন বুঝতে পারবে সেটা ক্লটিং হয়ে গেছে। এবং এছাড়াও তখন তুমি নাড়িয়ে দেখবে যে সেটা উপর নিচে কিছু মতো হচ্ছে না, তারপর একটু পরে আবার ভেঙে দেখবে যে আবার ফিব্রিন থ্রেডটা পাওয়া যাচ্ছে। তার মানে যেই মুহূর্তে ফিব্রিন থ্রেডটা তুমি পেলে সেটা হচ্ছে ক্লটিং পয়েন্ট। এটা 2 to 8 মিনিটস এটা টাইম এরকমভাবে দেওয়া আছে। এখন এক্ষেত্রে তোমার এই হয়ে গেল কোডিং টাইম, এই যে যেমন এখানে তোমার ব্লিডিং টাইম, তোমার এই যে ডিটারমিনেশন অফ ব্লিডিং টাইম, এখানে যেটা লেখা আছে সেটা আমি তোমাদের একটুখানি বলে দিচ্ছি যে ব্লাড ক্যান বি কালেক্টেড ফ্রম ফিঙ্গার টিপ অর ইয়ার লোব, বাট ফর দি সেক অফ কনভেনিয়েন্স ইট ইজ ইউজুয়ালি কালেক্টেড ফ্রম দি ফিঙ্গার টিপ। A deep puncture 3 to 4 millimeter is made in the finger after the finger is cleaned with alcohol and dried fully. Blood must flow spontaneously without any squeezing. কোনো চাপ দিয়ে রক্ত বার করবে না, স্বতঃস্ফূর্তভাবে বেরোবে। A stopwatch is started and as soon as the blood appears in the finger, blood is soaked in filter paper
to dryness every 30 seconds. The spots of blood are spread along the edge of the filter paper. One should note that the puncture spot on the finger should not be pressed by the filter paper. Touch করলেই হবে, চলে আসবে automatically. As the bleeding stops, there is no further soakage, there is no new spot of blood. Now the number of blood spots is counted and multiplied by 30 seconds. This gives the bleeding time. এখানে তোমার এটা ব্লিডিং টাইম, তারপরে ডিটারমিনেশন অফ ক্লটিং টাইম, সেখানে সেকেন্ডটা পড়ছি, প্রথমটা পড়ার দরকার নেই। দি টিপ অফ দি ক্যাপিলারি টিউব ইজ ইনসার্টেড ইনটু দি ড্রপ অফ ব্লাড অ্যাট দি ফিঙ্গার টিপ। The other end of the capillary tube should be at a lower level. Blood will enter into the capillary tube and fill it. After waiting for 2 minutes, small bits of capillary tube are broken from the tip of the capillary tube at an interval of 15 seconds. 15 সেকেন্ড করে বলেছে। এটা হচ্ছে until a thread of fibrin forms between the broken ends. বুঝলে? Points to note, এটা এখানে যেটা বলেছে যে point note, to determine the bleeding time and clotting time, 0 time is the moment of finger puncture. Bleeding time increases in purpura, von Willebrand's disease, weakness of the capillary wall. Purpura মানে কি? তোমাদের এগুলো ক্লাসে হয়েছে না? এখন হেমাটোলজি অনেকদিন ক্লাসে পারপুরা, প্লেটলেটের ফাংশনগুলো এখানে পারপুরা হচ্ছে স্মল ব্লিডিং স্পটস। মশা কামড়ালে যেরকম হয়, ছোটো 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 ওরকম ফুটকি তৈরি হয়, এটা বলে পারপিউরা। থ্রম্বোসাইটোপেনিক পারপুরা কমন। যে কোনো কারণে যদি থ্রম্বোসাইট কাউন্ট কমে যায়, প্লেটলেট কাউন্ট কত? নর্মাল প্লেটলেট কাউন্ট, নর্মাল প্লেটলেট কাউন্ট কত? হ্যাঁ কত বললে? শুরুটা হচ্ছে 1.5 বলবে, 1.5 থেকে হ্যাঁ 3.5 বইয়ে যেরকম লাক্স পার কিউবিক মিলিমিটার, এটা হচ্ছে প্লেটলেট কাউন্ট। প্লেটলেট দেহের কোথায় তৈরি হয়? দেহের কোথায় প্লেটলেট তৈরি হয়? প্লেটলেট দেহের কোথায় তৈরি হয়? এই জানো আগে বলবে না, এর একটা রোল নাম্বার হবে, হ্যাঁ সেটা, হ্যাঁ কোথায় তৈরি হয়? হ্যাঁ বোন ম্যারো। কি ধরনের বোন ম্যারো? রেড বোন ম্যারো। কোন সেল থেকে প্লেটলেট তৈরি হয়? আরবিসি থেকে তৈরি হয়, প্লেটলেট তৈরি হয় আরবিসি থেকে। হ্যাঁ তাহলে হ্যাঁ মেগাক্যাডুস থেকে তৈরি হয়। তাহলে এইগুলো এই পরীক্ষার সঙ্গে অনেক সময় জিজ্ঞাসা করে, ওই ওরালেও জিজ্ঞাসা করতে পারে, প্র্যাকটিক্যাল ওরালেও জিজ্ঞাসা করতে পারে, এমনি ওরালেও জিজ্ঞাসা করতে পারে। বুঝতে পেরেছো তো? প্লেটলেটে গ্র্যানিউলস থাকে, তোমাদের এটা ক্লাসে হয়েছে না? হ্যাঁ প্লেটলেট হয়েছে, তোমার ক্লাসে ছিলে নাকি সেদিন? হ্যাঁ এই কেউ ছিলে সেদিন প্লেটলেট যেদিন তোমাদের ক্লাসে হয়েছিল? প্রফেসর মুখার্জি ক্লাস নিয়েছিলেন, প্লেটলেট ছিলে সেদিন ক্লাসে? কেউ তোমরা কেউ ছিলে না তাই না? হ্যাঁ কিসের? তাহলে তোমার এতদিন ধরে কি পড়ছো? প্লাজমা প্রোটিন এগুলো হয়েছে? প্লাজমা প্রোটিন এতদিন চলে গেল, এখন তার মানে কিছু ছুটি ছাড়াও তো পড়েছিল। সেই যাই হোক, তা এখানে তোমরা যথেষ্ট গ্রোন আপ, এখানে বলা হবে না যে সিলেবাসে আমাদের পড়ানো হয়নি, এই সমস্ত কথা এগুলো কেউ শুনবে না তোমাদের। বুঝতে পেরেছো? এই যে একজন এসেছিল আমার কাছে, সে তার দুর্ভাগ্যবশত তার সাপ্লিমেন্টারিও পাস করতে পারেনি। বুঝতে পেরেছো? তখন আমি বললাম যে কী করে, মানে যে কী করবে, আমরা এখন পড়াশোনা করবে, আর তো কিছু উপায় নেই। রিভিউ করলেও সুবিধা হবে না, কারণ থিওরি তো কম আছে, প্র্যাকটিক্যাল সব দিক দিয়ে কম আছে। কাজে এটা কী করতে হবে? তাহলে কোর্ট কাছারি করেও খুব সুবিধা হবে না, জেতার সম্ভাবনা খুব ক্ষীণ। হ্যাঁ কাজে সেই ক্ষেত্রে আর যখন ক্লাস টাস যখন চলেছে যে তারা কিছুই অ্যান্সার করতে পারে না, তাহলে পরে কী করে হবে? আমাকে বলছিল আপনি কী করুন, সেটা করলে তো হবে না। পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছিল যে তার কি অবস্থা। তারপরে যে সাপ্লিমেন্টারি পিরিয়ডের মধ্যে যে 1 মাসে বা আরও বেশি ছিল, সেই সময় ডিপার্টমেন্টে কোনো দিন কেউ আসেনি। আমার কাছে কেন, সবার কাছেই তোমার যেতে পারো এসে, যে স্যার এটা বুঝতে পারছি না, বা এরকম প্র্যাকটিক্যালগুলো কিছু করা, ওরারই কিছু মাঝে মাঝে আসা এরকম। তারপরে সাপ্লিমেন্টারি পাসটা হয়ে যেত, আর হলো না। তারপরে ইয়ার লস হলো। আমি বলি কী হয়, আপনার ইয়ার লস মেনে নিতে হবে, ভালো করে পড়তে হবে, আর নয় অন্য কিছু চিন্তা করতে হবে।
সবাইকে যে ডাক্তারি করতেই হবে এমন তো কেউ কোনো দিব্য দিয়ে পাঠায়নি। হ্যাঁ, বুঝতে পেরেছো? সেই জন্য সে অন্য কিছু করবে। সেই এরকম বহু ঘটনা আছে। এই সমস্ত লাইন ছেড়ে দিয়ে এক একজন লোক অনেক বড় হয়েছে। হ্যাঁ, কাজে ওগুলো কিছুই নয়। জীবনে উন্নতি করা মানে টাকা কামানোর উপায় তৈরি করা, সেটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। মানে জন্মানোর তো এখন উদ্দেশ্য নেই এখন আর। আমি বলে দিলাম যে আপনি এই 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 সমস্ত অপশনগুলো চিন্তা করুন। হ্যাঁ, কারণ এই এই যে অবস্থা যে কোর্ট কাছারি করেও কিছু সুবিধা হবে না। এই জন্য পড়তে হবে তোমাদের। কাজে এই যে পারপুরা বললাম, এটা থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, আবার মানে থ্রম্বাসথেনিয়া, মানে প্লেটলেটগুলো যদি ঠিকমতো যদি ফাংশন না করতে পারে, এবং তার যে ইন্ডিকেটেড যার যে সেল অ্যাডিশন মলিকুল এগুলো আছে, সেগুলো নানা রকম নাম আছে, তাদের নানা রকম ডিজিজ আছে, সেগুলো করতে পারে। মানে থ্রম্বোসাইট কাউন্ট নর্মাল আছে কিন্তু ফাংশনালি ডিফেক্টিভ, সেটা সেই মতো হতে পারে। তারপরে যে ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর, এটা হচ্ছে ফ্যাক্টর 8-এর সঙ্গে যুক্ত হয়ে থাকে, মাল্টিমেরিক ফর্ম, এন্ডোথেলিয়ামে তৈরি হয়, প্লেটলেটও তৈরি হয়, এবং এটা প্লেটলেট অ্যাডিশনে সাহায্য করে। এটার অভাবে ব্লিডিং হতে পারে, ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর। তার সঙ্গে সঙ্গে এর জন্য ফ্যাক্টর 8C, ফ্যাক্টর 8W এরকম VW এরকমভাবে বলা হয়। এটা ফ্যাক্টর 8-এর অ্যাক্টিভিটিটাকে এটা কন্ট্রোলে রাখে, বা কিছু এর সঙ্গে কিছু যুক্ত আছে, এগুলো থিওরি বই থেকে পড়ে নিতে হবে। তারপর হচ্ছে উইকেনিং অফ দি ক্যাপিলারি ওয়াল, উইকেনিং অফ দি ক্যাপিলারি, হ্যাঁ, এই জন্য এইজেড ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেনাইল পারপুরা হয়। হ্যাঁ, যে বয়স্ক লোকদের দেখবে এখানে গ্রীষ্মে লোকে খালি গায়ে বসে থাকে, দেখবে যে বুড়ো হাবড়া হয়তো কিছুদিন পরে মরে যাবে, দেখবে তার পিছন পিছনে ফুটকি ফুটকি দাগ আছে, সেটা হচ্ছে ক্যাপিলারিগুলো উইক হয়ে গেছে। হ্যাঁ, এরকম। কাজে আমাদের লোক বা আরও বেশি বয়সের লোকের সেনাইল পারপুরা বলে, ক্যাপিলারিগুলো উইক হয়ে গেছে, তার ঠিকমতো সাপোর্টিং টিস্যু নেই, হতে পারে। ভিটামিন সির হবে স্কারবি হয়, ব্লিডিং গাম হয়, সেখানে ক্যাপিলারিতে সেখানেই থাকে। মাইনর ট্রমা বা স্পন্টিনিয়াসলি ব্লিডিং হতে পারে, এবং সেগুলো হচ্ছে এগুলো হচ্ছে তোমার এর যে ব্লিডিং টাইমের মধ্যে এগুলো আলোচনা করা হয়েছে। ক্লটিং টাইম ইনক্রিজ ইন্টু ক্লাসিক্যাল হিমোফিলিয়া, ক্রিসমাস ডিজিজ, ভিটামিন কে ডেফিসিয়েন্সি, অ্যান্টিকোয়াগুলেন্ট এক্সেস, ক্লাসিক্যাল হিমোফিলিয়া। তোমাদের এগুলো তো হায়ার সেকেন্ডারি তো কোর্সে আছে, হিমোফিলিয়াতে ছিল না ক্লাসিক্যাল হিমোফিলিয়া? কোন ফ্যাক্টরের অভাবে হয় ক্লাসিক্যাল হিমোফিলিয়া? বুঝতে পারছো? এগুলো তোমার ওই ক্লটিং ফ্যাক্টর যেটা রয়েছে সেগুলো বইয়ে তালিকা করে দেওয়া আছে, সেগুলো প্রত্যেকটা লিখে তার নাম মুখস্থ করতে হবে। ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2 এরকমভাবে নাম্বারের সঙ্গে সঙ্গে, তার সঙ্গে সঙ্গে ট্রিভিয়াল নেমও রয়েছে, সেগুলো জানতে হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফ্যাক্টর 8, অ্যান্টি হিমোফিলিক গ্লোবুলিন, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর A, এরকমভাবে বলা হয়। এটা একটা কো ফ্যাক্টর, ইন্ট্রিনসিক পাথওয়ের একটা কো ফ্যাক্টর, যেটার সাহায্যে 9A কাজ করতে পারে। আর 9 অভাবে যেটা হয় সেটা হচ্ছে, এটা হচ্ছে ক্রিসমাস ডিজিজ, এবং এগুলো হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ। কাজে মেলদের মধ্যে ম্যানিফেস্টেশন হয়, আর ফিমেলদের ভিতরে ক্যারিয়ার থাকে। বুঝতে পেরেছ? সেই এর জন্য হিমোফিলিক যে মেল, তার এক্স ক্রোমোজোমটা ডিফেক্টিভ, তার তো আর আরেকটা ওয়াই ক্রোমোজোমের সঙ্গে এর কোনো কারবার নেই। কাজেই সেই জন্য তার সেক্ষেত্রে তার যে ছেলেরা হবে, তারা হবে নর্মাল ওমেনের সঙ্গে, যদি তার যদি ম্যারেজ হয়, ছেলেরা হবে অ্যাবসলিউটলি নর্মাল। তার যার ডটাররা হবে, হ্যাঁ, তার মধ্যে সেই ক্ষেত্রে তোমার, হ্যাঁ, তারা ক্যারিয়ার হবে, তারা কেউ সাফারার হবে না, ক্যারিয়ার হবে। এই জন্য একটা জেনারেশন স্কিপ করে পরের জেনারেশনে সেইটা আবার ম্যানিফেস্টেড হতে পারে। 50% তার সনের ক্ষেত্রে সেটা হতে পারে, কারণ একটা এক্স আছে, সাপোর্টিভ আছে, সেই জন্য তার ম্যানিফেস্টেশন হবে না, কিন্তু তার 50% সনের মধ্যে এটা আসতে পারে। এই হচ্ছে তোমার এক্স রিসেসিভ ডিজিজ। আর তারপর দিয়েছে ভিটামিন কে ডেফিসিয়েন্সি। ভিটামিন কে একটা ফ্যাট সলুবল ভিটামিন, হ্যাঁ, ফ্যাট সলুবল ভিটামিন। কাজেই এটা ফ্যাট সলুবল মানে যে ফ্যাটের সঙ্গে এটার অ্যাবজর্পশন হয়। ফ্যাট অ্যাবজর্পশনের জন্য এসেনশিয়াল কি এলিমেন্ট লাগে ফ্যাট অ্যাবজর্পশনের জন্য? না হলো সেমি এসেনশিয়াল বলা যায়। কি কি রিকোয়ারমেন্ট হয় ফ্যাট এর জন্য? ডাইজেশন অ্যাবজর্পশনের জন্য কি কি এলিমেন্ট দরকার পড়ে? হ্যাঁ, হ্যাঁ, বাইল সল্ট, বাইল সল্ট। আর কি প্রয়োজন হয়? এর লাইপেজ কোথা থেকে আসে? লাইপেজের প্রধান সোর্স কি?
হ্যাঁ, প্যাঙ্ক্রিয়াস। হ্যাঁ, কাজে প্যাঙ্ক্রিয়াটিক ডিজিজ যদি থাকে এবং বাইল সল্টের যদি অভাব থাকে, বাইল সল্টের অভাব হতে পারে কি, যদি মনে করে একটা স্টোন আছে বা ঠিক মতন বাইল যেতে পারছে না, তাহলে সেটা অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। এই সমস্ত কারণে। আর মেডিসিন বই বা এগুলো, মেডিসিনটা আমার সাবজেক্ট তো নয়, ওটা আমার জেনে কোনো খুব বেশি দরকার নেই। ফিজিওলজির সঙ্গে লিঙ্ক বলে একটু আদৌ আলোচনা করা। ভিটামিন কে ডেফিসিয়েন্সি হলে পরে হতে পারে। ভিটামিন কে ডিপেন্ডেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টর আছে 2, 7, 9, 10, এবং এর অ্যাক্টিভ ফর্মটা সাহায্যের ফর্মের জন্য এটা দরকার, বুঝতে পেরেছো? অ্যাক্টিভ ফর্মের জন্য 2, 7, 9, 10। 2 হচ্ছে প্রথম, 7 হচ্ছে স্টেবল ফ্যাক্টর বা প্রো কনভার্টিং, হ্যাঁ। 9 হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, আর 10 হচ্ছে স্টুয়ার্ট পোয়ার ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলোর নাম মুখস্থ করে রাখতে হবে, বুঝতে পেরেছো? এবং রাখতে হবে এবং লিখবে এদের কি নাম আছে, আবার এদের একটা আবার একাধিক সিনোনিম আছে, সেই নামটাও মুখস্থ করে নেবে। কতগুলি জিনিস আছে মুখস্থ করতে হবে। এটা যদি না পারো তাহলে পরে এরকম অবস্থা হবে যে এক্সামিনার সে হয়তো তাকে ফেল করিয়ে গেল, হ্যাঁ, তারপরে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে যে কি হবে সেই, বুঝলি তো? তাহলে এগুলো তোমার জানতে হবে। তারপরে যে অ্যান্টিকোয়াগুলেন্ট এক্সেস, যেমন যার অ্যান্টিকোয়াগুলেন্ট এক্সেস হয়ে যাবে, মার্কারি ইনফেকশন হয়েছে, তাকে অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয়েছে, কিন্তু তার ডোজটা বেশি হয়ে গেছে কোনো কারণে, তাহলে সেক্ষেত্রেও হতে পারে। কী কী ড্রাগ লাগে বা এইগুলো সেটা বুঝতে গেলে তোমার ফিজিওলজির যে এই পার্টটা তোমার ভালো করে জানা থাকা দরকার। বায়োকেমিস্ট্রি একটু ডিসকাশন আছে। তোমার যে সময় ধারণা থাকে, স্বচ্ছ ধারণা থাকে, তাহলেই তুমি বুঝতে পারবে ড্রাগের এফেক্টটা কীভাবে হবে। অন্য সাবজেক্টগুলো এর উপর ডিপেন্ড করে আছে, এই জন্য কাজে তোমার এগুলো জানতে হবে। ইন্ট্রিনসিক পাথওয়ে কাকে বলে, এক্সট্রিনসিক পাথওয়ে কাকে বলে, কিভাবে সেটা হচ্ছে, সেই কোয়াগুলেশন বলতে কি বোঝায়, কি পরিবর্তন হয়, এগুলো খুব সহজ জিনিস, এর মধ্যে কিছু কঠিন জিনিস নেই। তারপরে আমার যে থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, ওখানে প্র্যাকটিক্যাল বই তো, ওখানে অত জায়গা নেই যে লাগে। সাধারণত থ্রম্বোসাইটোপেনিক পারপুরা অথবা থ্রম্বোসাইট যদি ফাংশন না করে, হ্যাঁ, ভন উইলিব্রাঞ্চ ডিজিজ আছে, হ্যাঁ, আরও অনেক ডিজিজ মেডিসিন বইয়ে লিপিবদ্ধ আছে, সেগুলো পড়ার জন্য অপেক্ষা করছে লাইব্রেরিতে, হ্যাঁ, বইগুলো, হ্যাঁ, যে তোমার মতো পণ্ডিত লোকেরা যাবে গিয়ে পড়বে, হ্যাঁ, এবং তাহলে ওই যে লেখাগুলো, ওদের তো লাইফ আছে, ওরা বুঝবে যে আমাদের লাইফের কোনো মূল্য আছে, তারপরে তোমার ওইগুলো পড়বে, বুঝতে পেরেছো? ওগুলো দেখবে আরও অনেক কথা লেখা আছে, এবং সেখানে অন্যান্য ডিজিজ দেওয়া আছে, হ্যাঁ, সেগুলো পড়তে পারবে, নানা রকম এই যে নানা রকম হয়। এখন এটা হচ্ছে যে তোমার যে ব্রিডিং টাইম, প্লেটলেট কাউন্ট নর্মালি জিজ্ঞাসা করে, এটা হাফ লাইফ কত সেটাও জিজ্ঞাসা করে, এবং প্লেটলেট কোন সেল থেকে উৎপন্ন হয়, কীভাবে উৎপন্ন হয় সেটাও জিজ্ঞাসা করতে পারে, বুঝতে পেরেছো? অ্যাসপিরিনের ব্যবহার জিজ্ঞাসা করতে পারে, এখানে প্রস্টাগ্ল্যান্ডিনের কী রোল সেটা জিজ্ঞাসা করতে পারে। এই যে কারো একটা সেরিব্রাল অ্যাটাক হয়ে যাওয়ার পরে বা হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেখানে দেওয়া হয় অ্যাসপিরিন, লো ডোজ অ্যাসপিরিন দেওয়া হয়, লো ডোজ অ্যাসপিরিন, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এবং সেটা হচ্ছে সাইক্লো অক্সিজেনেসকে ব্লক করার ফলে প্লেটলেট থেকে তৈরি হয় থ্রম্বোক্সিন A2। থ্রম্বোক্সিন A2টা ক্লটিংয়ে সাহায্য করে খারাপ সাইডে, এবং তারপরে আর এন্ডোথেলিয়াল সেল থেকে সেটা তৈরি হয় প্রস্টাসাইক্লিন, যেটা প্লেটলেট ডিসএগ্রিগেশন এবং ক্লট লাইসিসে, মানে সেটা ওই প্লেটলেট ডিসএগ্রিগেশনে সাহায্য করে বলে সেটা বেনিফিশিয়াল। প্লেটলেটের ভিতরে যেহেতু নিউক্লিয়াস নেই, কাজে সেই জন্য সেটা তৈরি করতে পারে না, থ্রম্বোক্সিন তৈরি করতে পারে না, যে ডিস্ট্রয়েড হয়ে গেল, সেই এনজাইম যখন ডিস্ট্রয়েড হয়ে গেল সেটা আর কাজ করতে পারে না, নতুন করে ফ্রেশ প্লেটলেট আসে দরকার। কিন্তু এন্ডোথেলিয়াল সেলের ভিতরে নিউক্লিয়াস আছে, ওটাতে কম্পিটেন্ট সেল, কাজে সেটার ক্ষেত্রে সাইক্লোসাইক্লোসিন প্রথমে ব্লক হবে, কিন্তু সে নিজে আরও তৈরি করে নেবে, এবং যার ফলে মানে সাইক্লোঅক্সিজেনের যে এফেক্টটা সেটা আপার হ্যান্ড পেয়ে যাবে, যেন থ্রম্বোক্সিনের যেটা প্লেটলেটের এগ্রিগেশন সাহায্য করে। সেই জন্য এটা লো ডোজে প্রলং খেলে পরে এরকম টক্সিসিটি নেই, এবং সেক্ষেত্রে চান্স অফ মানে থ্রম্বোসিসটা কমে যায়, এটা একটা বেনিফিট পাওয়া যায়, এবং প্রেসক্রিপশন করা হয়। এটা হচ্ছে তোমার এই প্লেটলেটের সম্বন্ধে। আর তোমার এই যে এখানে যে এই যে পড়ে রয়েছে, হ্যাঁ, এখানে যে পড়ে রয়েছে এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে ক্লটিং টাইম, এই যে পরে হাত থেকে ধরাই যাচ্ছে না, হ্যাঁ, সেই উঠছে এটা। তা এখন এখানে যে এই যে হ্যাঁ, মিনিমাম একটা ডিস্টেন্স না থাকলে হয় না, সেই
পড়ে যাচ্ছে, কারণ এই যে এইচটা করা আছে তোলা যাচ্ছে না এখন এখানে। এটা হচ্ছে রাইটস ক্যাপিলারি টিউব মেথড, এবং এটা হচ্ছে 2 মিনিট পরে, প্রথমে নেওয়ার পরে 2 মিনিট পর থেকে সেটা ভাঙতে হবে। ভাঙলে পরে দেখা যাবে যে এখানে থ্রেডটা গতকাল আমি ছিলাম তখন দেখছি থ্রেড দেখিয়েছিল কেউ থ্রেড হয়েছিল, হ্যাঁ হ্যাঁ থ্রেড, সেই থ্রেডটা এরকম, এবং এটা এখনও যদি ভাঙতে পারো তাহলে দেখবে থ্রেডটা দেখতে পাবে। এই থ্রেডটা কী করে আসে, থ্রেডটা কী করে হয়, থ্রেডটা কী করে হয় এখানে রেখে দিলে পরে এর ভিতরে, হ্যাঁ হ্যাঁ ক্লট হয়ে গেল। হ্যাঁ, যে ক্লট হতে, এই ক্লটিংয়ের কী কী মেকানিজম আছে, কী কী প্রসেসে ক্লটিং হয়, কী কী পাথওয়ে আছে, ইন্ট্রিনসিক। তার মানে এখানে ইন্ট্রিনসিকটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রিক করার পরে টিস্যু ফ্লুইড মিশতে পারে কিন্তু হয়তো বেশি মেশেনি, কারণ তুমি যখন রেখে দিয়েছো তখন সেটা ইন্ট্রিনসিক পাথওয়ে সেটা। তাহলে এই থ্রেডটা এলো কোথা থেকে, প্লাজমার মধ্যে কী ছিল যার থেকে এই থ্রেডটা পাওয়া গেল, ফিব্রিনোজেন থেকে। হ্যাঁ ফিব্রিনোজেন থেকে তৈরি হলো হচ্ছে ফিব্রিন, তারপর ফিব্রিনটা তারপরে আবার স্টেবিলাইজড হয়, সেটাকে বলে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। হ্যাঁ, সেগুলোর আবার কোভ্যালেন্ট বন্ড দিয়ে সেটা তৈরি হয় করে একটা ওরকম একটা, তারপরে সেলগুলো সেরকম থাকে। তারপরে ক্লট রিট্রাকশনও হয়, ক্লট রিট্রাকশনের জন্য প্লেটলেটের দরকার পড়ে। একটা ব্লাড ভেসেল একটা হয়েছিল, তার উপরে একটা ক্লট তৈরি হয়েছে, এবং চারপাশে যে নর্মাল এন্ডোথেলিয়াম সেখানে কিন্তু সেটা স্প্রেড করতে পারে না, কিন্তু যেটা হচ্ছে সেটা প্লেটটা আবার সেটা আবার কন্ট্রাকশন হয়ে তারপরে যে গ্যাপটা হয়েছিল গ্যাপটা পুরোপুরি ক্লোজড হয়ে যায়। প্লেটের রিট্রাকশনটা নির্ভর করে কিন্তু আবার ইসের উপরে, প্লেটলেটের ক্লট রিট্রাকশন প্লেটলেটের উপরে। ওটার অভাবেই এই পারপুরি স্পটগুলো হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে বেরিয়েছে, হ্যাঁ সেরকমভাবে এটা দেখা যাচ্ছে সেই। এখন এইভাবে তোমার এই জিনিসটা যে, তাহলে এখন হিমোফিলিয়া রুগীর সেজন্য ক্ষেত্রে কী হবে, হিমোফিলিয়া যাদের আছে, ক্লাসিক্যাল হিমোফিলিয়া, সেটা হচ্ছে সেই মেল ইন্ডিভিজুয়াল হবে, তার বংশগতির কীরকম থাকবে, এবং সেক্ষেত্রে তার যদি যে ডিপ উন্ড হলে সেখানে ব্লিডিং বন্ধ হতে চাইবে না, কিন্তু স্মল উন্ড হলে বন্ধ হয়ে যাবে, তাহলে ব্লিডিং টাইম নর্মাল, ক্লটিং টাইম প্রলংড হবে। হ্যাঁ, সেটা হচ্ছে হিমোফিলিয়া। সেখানে ইন্ট্রিনসিক পাথওয়েটা সেখানে বিঘ্নিত হবে, এবং যার ফলে এই জিনিসটা হবে। আর থ্রম্বোসাইটোপেনিক পারপুরিয়াতে কী হবে, সেখানে ব্লিডিং টাইম প্রলং, ক্লটিং টাইম নর্মাল, কারণ সামান্য পরিমাণে প্লেটলেট লিপিড থাকলেই সেখানে হয়ে যাবে। তোমাদের বই দেখবে চার্ট করে দেওয়া আছে ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়ে, এবং সেক্ষেত্রে যেখানে 9A কাজ করছে, সেখানে তোমার 10A কাজ করছে, সেখানে দেখবে প্লেটলেট ফসফোলিপিড লেখা আছে, PPL, ক্যালসিয়াম আয়ন, এবং তার সঙ্গে সঙ্গে কোফ্যাক্টর হিসেবে, প্রথমে কোফ্যাক্টর হিসেবে কাজ করে 8A, আর তারপরে এখানে হচ্ছে 5A। এই যে এখানে ফ্যাক্টরগুলো আছে তার মধ্যে কতগুলো আছে প্রোএনজাইম, আর কতগুলো আছে ইনঅ্যাক্টিভ কোফ্যাক্টর। তারপরে যে প্রসেসটা যখন শুরু হয় বডিতে একসঙ্গে শুরু হয় সেই জন্য। এবং এই যে ক্লটিং প্রসেস যেটা হচ্ছে সেটা আমাদের ক্ষেত্রে লো প্রেশার যে ব্লাড ভেসেল আছে তার উপরে সেটা কাজ করতে পারে। যদি হাই প্রেশার ব্লাড ভেসেল থাকে তাহলে সেখানে এটা অ্যাডিকুয়েট নয়, বোঝা গেল। হাই প্রেশার যেখানে থাকছে, মানে যদি কোনো একটা বড় ইঞ্জুরি হয়, তাহলে সেখানে যদি হাতটা কিংবা আর্টারি যদি কেটে যায়, তাহলে পরে সেখানে ইন্টারভেনশন না করলে হবে না, বুঝতে পেরেছ? হ্যাঁ, হবে না। এর জন্যই দেখবে এখানে সার্জারির সময় আর্টারি ফর্সেপ ব্যবহার করবে তোমরা, আর্টারি ফর্সেপ কাটলে পরে দেখবে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, মানে যেটা হচ্ছে স্মল আর্টারি, এগুলো কেটে গেছে, এটা চট করে বন্ধ হতে চাইবে না, এবং তারপরে সেক্ষেত্রে তোমার ধরে প্রত্যেকটা দিয়ে আবার সেটা ক্যাটগার্ড দিয়ে বা অন্যভাবে সেটা করতে হবে, সার্জিক্যাল স্টেপ নিতে হবে, নাহলে বন্ধ হবে না। আর এমনি মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সময় অনেকে এরকম হতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সময় যদি হয় তাহলে পরে সেক্ষেত্রে মনে করো কারো হাত এরকম উড়ে গেছে, নানা রকম জায়গায় হচ্ছে না, অ্যাক্সিডেন্ট হতে পারে, হ্যাঁ কনস্ট্রাকশন সাইটে হতে পারে, রোড ট্রাফিক হতে পারে, কোনো একটা এক্সপ্লোশন হলো যে একটা হাত উড়ে চলে গেল, তাহলে যদি ব্লিডিং যখন হয় তখন সেক্ষেত্রে ব্লিডিংটা বন্ধ করতে হবে। ব্লাড খুব কমে গেলে পরে সেখানে ব্লাড প্রেশার খুব যদি কমে যায় তাহলে ব্রেনে ব্লাড যাবে না, এবং হ্যাঁ, এবং সেক্ষেত্রে তার খুব দ্রুত মৃত্যু হতে পারে, ব্রেন ডেথ এবং অথবা কার্ডিয়াক ডেথ হতে পারে, সেই জন্য তাকে বন্ধ করতে হবে। সেই জন্য বলে না তাগা বাঁধা মানে কি, যেখানে একটা আর্টারি আছে সেখানে বাঁধতে হবে। তো কিছু যদি না পাওয়া যায়, একটা কাঠিকুটি কিছু পাওয়া যাবে, সেটার সাহায্যে এখানে একটা বাঁধতে হবে, করলে পরে এখানে একটা বোনস আছে, তার ফলে এখানে কি সেটা বন্ধ হয়ে গেল, রক্তটা বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিয়ে দ্রুত নিয়ে যেতে হবে, কারণ বেশি সময় যদি বেঁধে রাখা যায় তাহলে পরে তার ডিস্টাল পার্টে সেখানে ইসচিমিয়া হয়ে টিস্যুটা ড্যামেজ হয়ে যাবে। এই জন্য 20 মিনিট বা এর মধ্যে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গিয়ে তারপর সার্জেনরা সেটা খুলে সেই জায়গাটা রিপেয়ার করবে।
তাগা বাঁধা, সেখানে একটা বোন আছে সেটা করতে হবে। লোয়ার লিম্বে যদি আছে তাহলে পরে সেক্ষেত্রে যদি ডিস্টাল পার্টে হয় তাহলে পরে ফিমারের মধ্যে হয়, কারণ দুটো বোনস থাকলে কী হবে সেখানে মানে ইন্টারওসিয়াস আর্টারি আছে, কাজে ইন্টারওসিয়াস আর্টারির উপর তো চাপ পড়ছে না, তুমি বাড়িতে যতই চাপ দাও কারণ সেখান থেকে ব্লিডিং হতেই থাকবে। হ্যাঁ, অন্তত সেখানে চেষ্টা করতে হবে, সেখানে ফোর্সফুলি সেখানে বন্ধ করতে হবে তাগা বাঁধা। সেই জন্য স্কুল পাঠ্য বইয়ে দেওয়া থাকে যে কী করে সেখানে ম্যানেজ করে লোকেরা। এরকম এরকম যখন হয় দেখবে কোনো কোনো জায়গাটা বিস্ফোরণ হলো, অনেকের হাত পা উড়ে গেছে, ওখানে যাদের একটু কাণ্ডজ্ঞান আছে যারা হ্যাঁ তারা তখন সেখানে সিঙ্গেল বোন আছে যদি সুবিধা পাওয়া যায়, হ্যাঁ তাহলে সেখানে করতে হবে। হ্যাঁ, ডাবল বোন যেখানে আছে সেখানে করা উচিত নয়, কারণ সেখানে ব্লিডিংটা অত সহজে বন্ধ হবে না, কারণ ইন্টারওসিয়াস আর্টারি দিয়ে ব্লিডিং হতে থাকবে। হ্যাঁ, এই জন্য করে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেলে পরে ঠিকমতো যদি ট্রিটমেন্ট পাওয়া যায় তাহলে পরে সেক্ষেত্রে অনেকের প্রাণ বাঁচতে পারে, বাঁচতে পারে। এবং দেখা গেছে যেখানে তাড়াতাড়ি করে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, মানুষের আন্তরিকতাটা আছে প্রকৃত অর্থে, শুধু মুখে নয়, তাহলে সেইখানে অনেকের জন্য লোক বেঁচে যায়। এবং এটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে ভারতীয় রোড অ্যাক্সিডেন্টে যত লোক মারা যায় তুলনারূপে অ্যাক্সিডেন্টে অনেক কম লোক অন্যান্য দেশে মারা যায়। আমাদের সেদিন দেখছিলাম একটা ভিডিওতে 1.5 লাখ করে অ্যাভারেজ লোক মারা যায় রোড অ্যাক্সিডেন্টে প্রতি বছর, কোনো বছর বেশি কোনো বছর কম। তার মধ্যে 60%ই মারা যায় এই যে আমরা যেভাবে জার্নি করছি হাইওয়েতে, আর 40% অন্যান্য জায়গায় রাস্তায় মিলিয়ে এরকম। এর মধ্যে অনেক 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 লাইফ সেভ করা যেতে পারতো যদি কারো কোনো আন্তরিকতা থাকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, কারণ ওখানে পড়ে থাকে, ব্লিডিং হচ্ছেই, অনেক পরে নিয়ে গেল, তারপরে ডাক্তাররা হয়তো চেষ্টা করলো সেখানে, আর এখানকার লোকেরা কথায় যত বড় কাজে খুব কম লোকের মধ্যে আছে। হ্যাঁ, এটা নেচারের একটা অপূর্ব সৃষ্টি। যার ফলে তারপরে দেখা যাচ্ছে যে আবার অনেককে নিয়ে গেল, সে তখন বেঁচে ছিল, 2-4টা কথাবার্তা বললো, তারপরে দেখা গেলো যে আর বাঁচানো গেল না। সেখানে ইরিভার্সিবল শক ডেভেলপ করবে। তোমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম শেষ হয়ে গেছে? কার্ডিওভাস্কুলার সিস্টেম হ্যাঁ চলছে, হ্যাঁ হ্যাঁ, ইসিজি ছাড়াও অন্যান্য পার্ট সেগুলো হয়েছে তো সমস্ত, হ্যাঁ ওই সমস্ত। আবার অ্যাকশন পোটেনশিয়াল তো সে কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পোটেনশিয়াল, হ্যাঁ তার সঙ্গে আমাদের লিঙ্ক আছে। তোমার ওই সমস্তগুলো পড়তে হবে, সমস্ত কিছু। তোমার তো পরীক্ষা আসছে তো আবার তোমাদের সামনের জানুয়ারি, কাজেই সেক্ষেত্রে তোমাদের